অনেকক্ষণ হলো চুপচাপ বসে আছি। মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আমি ফোন বের করে দিলাম তিশাকে কল। তিশার সাথে কথা বলতে লাগলাম। হ্যাঁ তিশা, আমিও তোমাকে মিস করব। নীলা তো রেগে আগুন হয়ে গেছে। আরে না না, অন্য কোনো মেয়ে নেই, আর একটা আছে, কিন্তু তার দিকে তাকানোর থেকে না তাকানো অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, আমি আমার খেয়াল রাখবো, তুমি তোমার খেয়াল রেখো। নীলা আগের থেকে বেশি রেগে গেছে, আর চোখ দুটি লাল হয়ে গেছে। আরে তুমি আগে বললে তোমাকে সাথে নিয়ে আসতাম। সত্যি বলতে একা একা বের হচ্ছি। নীলা এবার কেঁদেই দিছে। হ্যাঁ, এইবার তো একসাথে যাওয়া হলো না। আমি ঢাকাতে ফিরে তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায়। নীলা এবার আর বসে না থেকে দাঁড়িয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে রাখলো। এটা কি হলো? আপনি আমার ফোন নিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই নিলাম। দেখুন, আমি ফোন ছাড়া চলতে পারি না। আমার ফোন আমাকে ফেরত দিন। নীলা তারপর যা করলো সেটা হলো ফোনের সিম খুলে আমাকে ফোন দিয়ে দিল। এটা কি হলো? আমি নেট চালাবো কিভাবে? কেন? নেট চালিয়ে ওই ডাইনির সাথে কথা বলবি তাই না? দেখুন, আমার সিম আমাকে ফেরত দিন। না, সেটা পাবি না। আব্বু আম্মুকে ফোন দিব তো? এই নে, আমারটা দিয়ে দে। দৌড়, ভালো লাগে না। আমার জিনিস আমাকে ফেরত দিচ্ছে না। মনে হচ্ছে সিমটা নীলার বাবার কেনা। আমি আর কিছু বললাম না। চোখ বন্ধ করে দুই কানে হেডফোন গুজে গান শুনতে লাগলাম। কে যেন আমার কান থেকে হেডফোন খুলে নিল। আমি চোখ খুলে দেখি নীলা। এই আপনার সমস্যা কি শুনি? আপনি আমার জিনিসে যখন তখন হাত দেন কেন? সেটা তোকে বলতে যাবো নাকি? দেখুন, এখানে অনেক লোকজন আছে বলে এখন আপনাকে কিছু বলছি না, না হলে চড়িয়ে গাল লাল করে দিতাম। অভদ্র মেয়ে, একজন অপরিচিত মানুষের সাথে এত কিসের রাগ? নীলা হয়তো আমার কাছ থেকে এমনটা আশা করেনি, কিন্তু যেই মেয়ে আমাকে আগে অনেক অপমান করেছে সেই মেয়ে আমার জিনিসগুলোতে একের পর এক হাত দিয়েই যাচ্ছে। নীলা আমার কথা শুনে আর কিছু না বলে নিজের সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর লক্ষ্য করি নীলা কাঁদছে। কিছুক্ষণ পর পর চোখ মুছেই যাচ্ছে। চোখ লাল করে ফেলেছে কেঁদে। কাঁদুক, তাতে আমার কি? আমি তো নীলার কিছু হই না। চট্টগ্রাম পৌঁছে গেছি, ট্রেন থেকে নামবো। তার আগে নীলার দিকে আরো একবার ভালো করে তাকিয়ে দেখি নীলা তখনও কাঁদছে। চোখ ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছিল। ইচ্ছে করছিল চোখের পানি মুছে দিতে, কিন্তু যখনই নীলার করা অপমানগুলোর কথা মনে পড়ল তখনই আমার রাগ উঠে গেল। আমি নীলাকে রেখেই ট্রেন থেকে নামলাম। আব্বু আম্মুকে খুঁজে পেতে তেমন সমস্যা হয়নি। তাদের সাথে খালার বাসায় চলে গেলাম। গত 7 দিনে কারোর সাথে কোনো কথা হয়নি। কি করে হবে? সিম নেই, আর আমি ফেসবুকিং খুব কম করি। 7 দিন পর ঢাকাতে চলে আসি। অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। কিছুদূর এগোতেই দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমি তিশার কাছে যেতেই, ওই হারামি, এই 7 দিনে একবারও ফোন করলি না কেন? আর তোর ফোন বন্ধ ছিল কেন? হারামি বিলাই! এই তুমি রাগ করো কেন? আমার সিম হারিয়ে গেছে। মিথ্যা বলার জায়গা পাস না। ফোন না হারিয়ে সিম হারিয়ে গেছে, এমন একটা দিব না। ওরে বাবারে, এই মেয়ে তো পুরাই গুন্ডি। এই তুমি কি বলছো? আমাকে আব্বু হতে দিবে না মানে? ও সরি, সেটা হবে না, কারণ কেউ একজন তো তোর সন্তানের আম্মু হবার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আমি চলি তাহলে। চলবি মানে? আমি এতক্ষণ তোর জন্য অপেক্ষা করে আছি, আমাকে একা রেখেই তুই চলে যাবি? তাহলে তাড়াতাড়ি ওঠো। তারপর তিশা উঠে বসলো। আমিও বাইক চালাতে শুরু করে দিলাম। কলেজে নামিয়ে দিলাম। আচ্ছা যাও, আর শোনো, তোমার নাম্বার দিয়ে ফোন দিও, কথা আছে। আমি তিশাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেলাম। দেখি কলেজের 2 নাম্বার গেটে নীলা দাঁড়িয়ে আছে। আমাকে ইশারা দিয়ে থামতে বলছে। যদিও নীলার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তবু মেয়েটা এমনভাবে ডাকছে, না শুনে যাওয়া মনে হয় ঠিক হবে না। আমি বাইক থামালাম। হ্যাঁ বলুন, আমাকে কেন দাঁড় করালেন? কেমন আছো? ওই, আমি কেমন আছি না আছি সেটা জানার জন্য কি আপনি আমাকে দাঁড় করিয়েছেন নাকি? কোনো কাজ কাম নেই? থাক কিন্তু আজাইরা যত সব। এমন ভাবে বলছো কেন? কেমন ভাবে বললাম আমি? রাস্তা ছাড়ুন, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। অফিস করতে কে বলেছে পড়াশোনা বাদ দিয়ে? সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। আমার রাস্তা ছাড়ুন। এই নাও তোমার সিম কার্ড। আমি নীলার কাছ থেকে সিম নিয়ে চলে এলাম। কি দরকার এমন মানুষের সাথে কথা বলার, যে কিনা কোনো একদিন আমাকে জানা তাই বলে অপমান করেছে? আমি যখন চলে আসছিলাম বাইকের লুকিং গ্লাস দিয়ে দেখছিলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে আর চোখ মুছছে। আমি অফিসে চলে গেলাম। অফিসের বসের সাথে কিছু কথা বলে আমার কাজে আমি মন দিলাম। অনেক দিনের কাজ পড়ে আছে। কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, তবুও কাজ শেষ হয় না। আমি মনে মনে বললাম,
আর কোনোদিন ছুটি নিয়ে বেড়াতে যাব না। সারাদিন কাজের চাপে মাথা ধরে গেছে। রাতে বাসায় ফিরলাম। এইভাবে চলে গেল আরো কিছুদিন। শুক্রবার শুয়েছিলাম, বিকালের দিকে তিশার ফোন। হ্যাঁ বলো। এই তুমি না আমাকে বলেছিলে আমাকে নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ কথা ছিল তো। তাহলে চলো না আজকেই আমরা ঘুরতে যাব। কিন্তু প্লিজ, কোনো বারণ দেখিও না, চলো না। আচ্ছা তুমি রেডি হও, আমি বের হচ্ছি। তারপর তিশাকে নিয়ে ঘুরতে বের হলাম। আমরা যখন বাইকে করে যাচ্ছিলাম, নীলা আমাদের দেখেছিল পার্কের একটা বেঞ্চে। আমি আর তিশা বসে গল্প করছিলাম। হঠাৎ কে এসে আমার শার্টের কলার ধরলো। আমি পেছন করে দেখি নীলা। কিছুটা ভয় পেয়ে যাই। আপনি করছেন কি? আয়, তোর সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আরে যাও তো, দেখো কি বলে। নীলা আমাকে তখন এক প্রকার জোর করে অন্য এক জায়গাতে নিয়ে গেল। ওই, তোর লজ্জা করে না বিয়ের পর অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়াতে? না, আমার লজ্জা করে না। আর আমার বিয়ে কবে হলো? আমার বউকে, আমার বাসায় তো কোনো বউ নেই। এত কিছু বলার কি আছে? তুই সত্যি একটা চরিত্রহীন ছেলে, তোর চরিত্রে ঠিক নেই। দুইটা চর আমি নীলার গালে বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, ওই তুই আমার চরিত্র খারাপের কি দেখেছিস? আর শোন, তুই আমার পেছনে কেন এইভাবে লেগে আছিস? আমি তো তোকে মুক্তি দিয়ে দিয়েছি। তুই থাক না, তোর মতন আমাকে জ্বালাতে কেন আসছিস? কারণ তুই আমার স্বামী। আমি তোর সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারি না। দেখ, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে। শুধু কাগজে কলমে আছে। আমাকে পেপার পাঠিয়ে দিস, আমি সাইন করে দিব। আর প্লিজ তুই আমাকে এইভাবে জ্বালানো বন্ধ কর। আমি সত্যিই কি তোকে অনেক বিরক্ত করি? হ্যাঁ, অনেক। আরো করবো, তাতে তোর কোনো সমস্যা? আমি যত ইচ্ছা তোকে বিরক্ত করব। দরকার হলে এখন সবার সামনে জড়িয়ে ধরে তোকে চুমু খাবো। আমি তো নীলার এমন কথা শুনে ঘাবড়ে গেছি। এত লোকের সামনে যদি সত্যি আমাকে চুমু খায় তাহলে তো আমার মান সম্মান সব শেষ। তার থেকে ভালো এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ে। এইগুলো ভাবছিলাম, তখন নীলা বলল, কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমার না খুব চাপ পেয়েছে। আগে আমি চাপ মুক্ত হয়ে আসি, তারপর বাকি কথা বলবো, কেমন? আচ্ছা যাও, একটু তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ আমি যাবো আর আসবো, আপনি একটু অপেক্ষা করেন। তারপর আমি সেখান থেকে চলে এলাম। আমি তিশাকে ফোন করে বলেছিলাম আমার কিছু কাজ আছে, তাই বাসায় যেতে হবে। তারপর আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসি। এসে মাত্র রুমে এলাম আর তখনই নীলার ফোন। অসহ্য লাগে, তাও কেন বারবার আমাকে ফোন দিবে? আপনার কি কোনো কাজ কাম নেই? যখন তখন আমাকে এভাবে ফোন দিবেন না। সেটা পরে ভেবে দেখা যাবে। তার আগে তুই বল, আমাকে রেখে পালিয়ে গেলি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই এসেছি। আপনার সাথে আমার তো কোনো কথা নেই। তাহলে আমি শুধু শুধু আপনার সাথে কিসের কথা বলতাম জানতে পারি? তোর কিছু বলার থাকতে নাই পারে, কিন্তু আমার তোকে বলার মতো অনেক কথা আছে। আপনার কোনো কথা শোনার আমার ইচ্ছা নাই। রাখি, দয়া করে এখন আর আমাকে ডিস্টার্ব করবেন না, আমি ঘুমাবো। ওই, তুমি আমার সাথে এমন কেন করছো? আর কোনো কথা না বলে ফোন কেটে দিলাম। একদিন আমিও অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নীলা কখনো আমার কথা শুনতো না। আমাকে অনেকভাবে অপমান করত। আমি সব চুপচাপ সহ্য করে নিয়েছিলাম, এই আশায় যে নীলা একদিন তার ভুল বুঝতে পারবে। কিন্তু সেটা আর হলো কই? নীলা তো দিনের পর দিন আমাকে অনেক অপমান করত। না, এইসব ভাবলে আমারই অনেক কষ্ট লাগে। এইসব ভাবছিলাম, আবার নীলার ফোন। উফ, এই মেয়েটা পেয়েছেটা কি? আমি ফোন বন্ধ করে রেখে দিলাম আর বললাম, দে এবার কল দেখি, কত কল দিতে পারি। ফোন বন্ধ করে দিলাম। এক ঘুমে রাত পার হয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তাকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। প্রতিদিন তিশা যেখানে দাঁড়িয়ে থাকতো, আজকে সেখানে ছিল না। মনে হয় আসছে। একটু কল দিয়ে দেখি। তিশাকে কল দিলাম, কল রিসিভ হলো। হ্যালো তিশা, কই তুমি? কলেজে যাবে না? ওপাশ থেকে। তুমি তো সোহেল, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তিশার আম্মু বলছি। ও আন্টি, আপনি কেমন আছেন? ভালো নেই বাবা। কেন আন্টি, এমন কেন বলছেন? আসলে বাবা, গতকাল রাত থেকে তিশার মাথা প্রচুর ব্যথা করছিল। তিশা তখন একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, কিন্তু সকালে আমরা দেখি তিশার কোনো জ্ঞান নেই। তাই আমি আর তোমার আঙ্কেল তিশাকে হাসপাতালে নিয়ে এসেছি। আচ্ছা আন্টি, চিন্তা করবেন না, আমি বিকালে যাব একবার হাসপাতালে। এই বলে ফোন কেটে দিলাম। অফিস গেলাম, কিন্তু কাজে মন বসছে না। বসকে বললাম, বস বলল দুপুর পর্যন্ত কাজ করে তারপর বাসায় যেতে। বসকে ধন্যবাদ জানিয়ে আমি কাজে মন দিলাম। দুপুরে অফিস থেকে ছুটি নিয়ে চলে গেলাম হাসপাতালে। আন্টি বলল তিশাকে নাকি অনেকগুলো টেস্ট করাতে হবে। আমি আন্টির সাথে বেশি কথা না বলে তিশার কাছে চলে গেলাম। দেখি তিশা শুয়ে আছে। আমি তিশার পাশে গিয়ে বসলাম। কোনো কথা বলছি না। হঠাৎ তিশা চোখ মেলে তাকালো। আমাকে দেখে তিশা তো দারুণ খুশি। তোমার এতক্ষণে আসার সময় হলো বুঝি? জানো তোমাকে কত মিস করছিলাম।
তুমি এখন সুস্থ আছো তো? এতক্ষণ অসুস্থ থাকলেও এখন আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, তোমার কি হয়েছিল গতকাল রাতে? আমার তো অত কিছু মনে নাই, শুধু এটুকু মনে আছে আমার মাথা অনেক ব্যথা করছিল, তারপর আর কিচ্ছু মনে নেই। আচ্ছা, তোমার এত কথা বলার দরকার নেই, এখন চুপ করে শুয়ে থাকো। না, আমি চুপ থাকতে পারবো না, আমি তোমার সাথে কথা বলবো। আমার কথা না শুনলে আমি এখনই চলে যাব কিন্তু। এই না না, আমি চুপ হয়ে যাচ্ছি, তবুও তুমি যেও না প্লিজ। হ্যাঁ, তুমি চুপ থাকলে আমি যাব না। এরপর তিশা চুপ হয়ে যায় আর আমার দিকে তাকিয়ে থাকে। আমি তিশার দিকে তাকাতে পারছি না, আমি অন্যদিকে চেয়ে আছি। হঠাৎ তিশা বলল, এই তুমি দুপুরে খেয়েছো? না, আমি তো অফিস থেকে এখানে এসেছি। তুমিও না? দাঁড়াও, আমি এক্ষুনি আম্মুকে বলছি। তিশা, এটা তোমার বাসা না, ওকে? তাহলে তুমি প্লিজ এখন বাসায় চলে যাও, আবার পরে এসো। হ্যাঁ, আমি আজ যাই, কেমন? পরে আবার আসবো। ওকে, যাও, দেখে শুনে যাবে কিন্তু। তুমি দেখে শুনে থেকো। চলে এলাম বাসায়। আম্মু জিজ্ঞেস করছিল তাড়াতাড়ি বাসায় ফেরার কারণ কি। আমি বলেছিলাম ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আম্মু আর কিছু বলে নাই। রাতে শুয়ে আছি, তখন তিশা ফোনে হ্যাঁ বলল। রাতে হঠাৎ কেন ফোন দিলে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, একটু আসবে? কাল গেলে হয় না? না, হয় না। তুমি এখন আসো না প্লিজ, একবার আসো, খুব মিস করছি তোমায়। আচ্ছা, আমি আসছি, তবে বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু। আগে তো তুমি আসো, পরে বাকি কথা। আমি চলে গেলাম হাসপাতালে। তিশা এখন উঠে বসেছে। আমাকে দেখে তিশা বলল, এই তুমি এসেছো, আসো আমার কাছে আসো। আমি গিয়ে তিশার পাশে বসে পড়ি। তিশার আম্মু ছিল সেখানে। আমাদের বলল, তোরা কথা বল, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। তা এই এত রাতে আমাকে ডেকে আনার কি দরকার ছিল? আমি কি করব, তোমাকে আমি খুব মিস করছিলাম, দেখতে খুব ইচ্ছা করছিল, তাই তো ডেকে আনলাম। দেখা হয়ে গেছে, এবার আমি যেতে পারি? প্লিজ আর কিছুক্ষণ থাকো না। না, আমার আবার কাল সকালে অফিস আছে। আচ্ছা তাহলে যাও, দেখে শুনে যাবে, বাসায় যাবার পরে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিবে কিন্তু। আমি তিশাকে বাই বলে বাসায় এসে তিশার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ি। তিশা 4 দিন হাসপাতালে ছিল। আমি প্রতিদিন তিশার সাথে দেখা করতে যেতাম। 5 দিন পর তিশা আবার কলেজে যাবে। আমাকে আগে থেকে ফোন দিয়ে জানিয়ে দিল। আমি যথাসময়ে তিশাকে পিক আপ করলাম। কলেজের সামনে তিশাকে নামিয়ে কিছু কথা বলছিলাম, তখন দেখি নীলা আমাকে দেখে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। নীলাকে আরো একটু রাগানোর জন্য তিশার সাথে আরো হেসে হেসে কথা বললাম। তাদের কাজ হলো নীলা আরো রেগে গেছে। তারপর আমি তিশাকে বাই বলে অফিসে চলে গেলাম। এইভাবে আরো 10 দিন কেটে গেল। আমি একটা বিষয় খেয়াল করলাম, তিশা দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কালি পড়ে গেছে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু তিশা আমাকে কখনো তার সঠিক উত্তর দেয় নাই। নানানভাবে কথা এড়িয়ে যেত। 14 দিনের মাথায় আমি অফিস থেকে বাড়ি ফিরে রীতিমতো অবাক হয়ে গেল। কেন জানেন, আমি অফিস থেকে বাসায় ফিরে কলিং বেল চাপতেই নীলা দরজা খুলে দেয়। আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি, তাই না? কেন স্বপ্ন দেখতে যাবে কেন? না মানে আপনি আমাদের বাসায়, তো তাই। এটা তো আমার বাড়ি, আমি থাকবো না তো ওই ডাইনিটা থাকবে নাকি? সরি, এটা আপনার বাসা হলো কবে? যেদিন তোমাকে বিয়ে করেছি সেদিন থেকেই। নীলার মুখে বিয়ের কথা শুনে রাগ উঠে গেছে। দেখেন, আপনি আমাদের বাসায় কেন এসেছেন আমি সেটা জানি না, কিন্তু আমাদের বিয়ে নিয়ে কোনো কথা বলবেন না, এই বলে দিলাম। কেন কোনো কথা বলবে না কেন? কারণ বিয়ে একটা পবিত্র কাজ। আপনার মুখে বিয়ের কথা মানায় না। আপনি আমাদের বিয়ে নিয়ে কথা বললে সেটা অপবিত্র হয়ে যায়। আর আপনি এভাবে দরজা আঁকড়ে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে বাসার ভেতরে যেতে দিবেন তো নাকি? এই বলে আমি নীলাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বাসার ভেতরে চলে গেলাম। বাসার ভেতরে গিয়ে আমি আব্বু আম্মুকে চড়ে চড়ে ডেকে বললাম, আব্বু আম্মু, এই মেয়ে আমাদের বাসায় কি করছে? দেখো বাবা, মেয়েটা একদিন ভুল করেছিল, কিন্তু ভুল বুঝে তোর কাছে ফিরে এসেছে। আম্মু, আমি এই মেয়েকে আর চাই না, বের হয়ে যেতে বলো আমাদের বাসা থেকে। নীলা আমার কথা শুনে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। আমার বাসা থেকে আমার বৌমাকে বের করে দেওয়ার তুই কে? আব্বুর কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে নিশ্চয়ই আব্বু আম্মুকে নিজের কবজায় নিয়ে নিয়েছে, তাই আব্বু আম্মু নীলার হয়ে কথা বলছে। তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু নীলা যেন আমার সামনে না আসে। এই বলে আমি রুমে চলে গেলাম। দেখি রুমে নীলার অনেক জিনিস, আমার রাগ উঠে গেল। আমি সেগুলো বাইরে ছুঁড়ে ফেলতে লাগলাম। একসময় নীলা এসে বলল, আরে আরে, কি করছে এগুলো? আমার জিনিসগুলো বাইরে ফেলে দিচ্ছ কেন? আমার রুমে তোর কোনো জায়গা নেই, আর তোর জিনিসের কোনো জায়গা নেই। আব্বু আম্মুর জন্য তোকে বাসা থেকে বের করে দিতে পারলাম না। আর শোন, তুই এই বাসায় থাকবি ভালো কথা, কিন্তু আমার সামনে কখনো আসবি না।
যা তুই পাশের রুমে চলে যা। নীলা কান্না করতে করতে চলে গেল। 20তম দিন, দুপুরে অফিসে কাজ করছি। তখন তিশার আম্মুর ফোন। আমি কল রিসিভ করা মাত্রই তিশার আম্মু কান্না করতে করতে বলল, বাবা, তুমি যেখানেই থেকো সিটি হাসপাতালে চলে এসো, তিশার অবস্থা খুব খারাপ। আমি তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে যাই, কিন্তু হাসপাতালে যাওয়ার পর যা শুনতে পেলাম, বড় ধরনের ধাক্কা খেলাম। তিশা নাকি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তিশার আম্মু কান্না করতে করতে একটা চিঠি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বাবা, তিশা তোমাকে এই চিঠিটা দিতে বলেছিল। আমি চিঠিটা পকেটে ভরে নিলাম। তিশাকে শেষ দেখার জন্য গেলাম। মেয়েটা কি সুন্দর ঘুমিয়ে আছে, মনে হচ্ছে এইমাত্র উঠে বসে বলবে, সোহেল তুমি এসেছো। কিন্তু আমার মাথায় আসছে না, হঠাৎ তিশার কি এমন হলো যেমন ভাবে আমাদের রেখে চলে গেল। আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম, ডাক্তার আমাকে জানালো তিশার নাকি ব্রেইন ক্যান্সার ছিল। সেটা এমন পর্যায়ে ধরা পড়েছিল যখন আর কিছু করার ছিল না। তিশার সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। বাইক তিশাদের বাসায় রেখে আসলাম। হেঁটে হেঁটে বাসায় ফিরছি, তখন মনে পড়লো তিশা আমার জন্য কোনো এক চিঠি রেখে গেছে। আমি সেটা বের করে পড়তে শুরু করলাম। লেখা ছিল, প্রিয় সোহেল, চিঠিটা যখন তুমি পড়ছো তখন তোমার থেকে অনেকটা দূরে চলে গেছি, কিন্তু জানো তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করছিল না। যখন শুনতে পেলাম আমার হাতে আর সময় নেই, জানো খুব কষ্ট হয়েছিল তোমাকে একা রেখে যেতে হবে। জানো তোমাকে অনেক ভালোবেসে ফেলছিলাম, যদিও তোমার দিক থেকে কখনো কোনো সাড়া পাইনি। তুমি আমার থেকে সবসময় দূরত্ব বজায় রেখেই চলছো, হয়তো একজন ভালো বন্ধু হিসাবে দেখেছ, কিন্তু তোমার সাথে চলতে চলতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম সেটা আমি নিজেও জানি না। জানো, একদিন আমি স্বপ্ন দেখছিলাম যে আমাদের ছোট্ট একটা সংসার আছে, সেখানে আমি, তুমি আর আমাদের ছোট্ট একটা রাজকন্যা আছে। আমি ভয়ে তোমাকে স্বপ্নের কথা বলতে পারি নাই। যদি তুমি রাগ করো, আমার ইচ্ছা ছিল স্বপ্ন সত্যি করব, কিন্তু সেটা কোনোদিন সম্ভব নয়। আমি তো চলে গেলাম, তুমি কিন্তু ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করবে আর সময় মতো সব করবে। বেশি কিছু বলে শুধু শুধু তোমাকে কষ্ট দিতে চাই না। ভালো থেকো, ইতি, তিশা। চিঠি পড়ে আমি কান্না করে দিয়েছি। কিছু ভালো লাগছিল না, চারিদিক অন্ধকার হয়ে আসছে। অনেক কষ্টে বাসায় ফিরলাম। রাত আনুমানিক 12টা। কলিং বেল চাপতেই নীলা দরজা খুলে দিল। ওই, তুমি তোমার এই নষ্ট শরীর নিয়ে বাসার ভেতরে এসো না। মানে কি বলছো? খুব সহজ, এতক্ষণ তো তিশার সাথেই সময় কাটিয়ে এলে, তিশার সাথে নষ্টামি করে বাসায় ফিরলে। লজ্জা করে না বউ থাকতে অন্য একটা মেয়ের সাথে করতে? নীলার কথা শুনে রাগ এমন হলো, 4টা চর বসিয়ে দিয়েছিলাম। নীলা চর খেয়ে বলল, হো, এখন তো চর দিবেই, সত্যি বলেছি তো। চুপ, একদম চুপ। তুই কি জানিস যাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বললি সে একটু আগে আমাদের সবাইকে রেখে চলে গেছে? কোথায় চলে গেছে? আমি কিছু না বলে তিশার দেয়া চিঠি নীলার হাতে ধরিয়ে দিলাম। নীলা চিঠিটা পড়ে আগের থেকে বেশি কান্না করে দিছে। আমাকে জড়িয়ে ধরেছে কান্না করতে করতে আর বলছে, আমাকে মাফ করে দাও, আমি না জেনে কত কিছু বলে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি নীলাকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেলাম। রুমে যাবার পর দরজা আটকে দিলাম। নীলা বাইরে থেকে অনেক ডাকাডাকি করছে। সত্যি তিশার জন্য আমার খুব খারাপ লাগছিল। আমার অত কষ্টের সময় তিশা আমাকে হাসি খুশি রেখেছিল, কিন্তু সেই এইভাবে চলে গেল। এইদিকে নীলা ডাকছে, প্লিজ দরজা খুলো, প্লিজ আমাকে একবার তোমার রুমে ঢুকতে দাও। আমি সত্যিই তখন না জেনে তোমাকে নিয়ে খারাপ কথা বলে ফেলেছি, প্লিজ আমার সাথে এমন করো না, আমি যা পারছি না। আমি নীলার কোনো কথাই কান দিচ্ছি না। মানুষ এত খারাপ চিন্তা ভাবনা কিভাবে করতে পারে? আমি গোসল করতে গেলাম। গোসল শেষ করে বাইরে বের হলাম। তখনও দরজার বাইরে থেকে নীলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। ন্যাকা কান্না করছে। ভালো লাগে না আমার, যেদিন থেকে এসেছে আমাকে নানানভাবে চালিয়ে মারছে। কান্না কিছুতেই থামছে না, কি করবো ভেবে পাচ্ছিলাম না। তিশার জন্য কষ্ট হচ্ছে, তার উপর নীলার কান্নার সব মিলে একটা অসহ্য হয়ে দাঁড়িয়েছে। আমি কোনো উপায় না পেয়ে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে চোখে দুপাতা লেগে আসলো। আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকাল হয়ে গেছে, আজান দিচ্ছে, নামাজ পড়বো, তাই উঠে ফ্রেশ হয়ে বেরোলাম। দরজা খুলতেই দেখি নীলা দরজার বাইরে শুয়ে আছে। মায়া হচ্ছিল নীলার জন্য, কিন্তু আমি নীলাকে ডাক দিলাম না। নামাজ পড়তে চলে গেলাম। বাসায় আসলাম একটু বেলা করে। বাসায় আসার পর দেখি নীলা রান্না করছে। আম্মু নীলাকে সাহায্য করছে। আমি আম্মুকে উদ্দেশ্য করে বললাম, আম্মু তোমার কি রান্না করতে অসুবিধা হয়? যদি হয় তবে আমাকে বলো, আমি রান্নার জন্য লোক নিয়ে আসবো। কেন, রান্নার জন্য কাজের লোকের কি দরকার? বৌমা তো আছেই, আমাকে সে কখন থেকে সরিয়ে নিজেই রান্না করছে, আমি শুধু একটু সাহায্য করেছি মাত্র। আম্মু আমি সবার হাতে রান্না খেলেও ওই মেয়ের হাতে রান্না খেতে পারবো না। আমার কথা শুনে নীলার হাসি খুশি মুখ মুহূর্তে অন্ধকার হয়ে গেল। কেন, বৌমার হাতের রান্না খেতে তোর সমস্যা কি? আম্মু
ওই মেয়ের হাতে রান্না খেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। এইবার নীলা মনে হয় নিজেকে আর সামলে রাখতে পারলো না, কেটে দিয়েছে। দিদি তো মেয়েটাকে কাঁদিয়ে। আম্মু ওইসব ন্যাকা কান্না, এর আগে এরকম ন্যাকা কান্নার জন্য তো আমাকে কম কষ্ট সহ্য করতে হয়েছে। আমি নতুন করে ওই ন্যাকা কান্নার জন্য আর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি যদি আমার জন্য রান্না করো তাহলে আমি খাবো, না হলে না খেয়েই আমাকে অফিস যেতে হবে। তাহলে ভালো করে শুনে রাখ, আমি তোর জন্য কোনো রান্না করতে পারবো না। বৌমা রান্না করেছে আর তুই সেটা খেলে খাবি, না খেলে না। মা এভাবে বলো না, ও না খেয়ে থাকবে নাকি? আম্মু আমার জন্য কাউকে আগলা দরদ দেখাতে হবে না, আর কাউকে কষ্ট করে রান্নাও করতে হবে না। আমি চললাম। এই বলে রুমে এসে ব্যাগ নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হব, তখন পেছন থেকে আম্মু, এই বাবা, তুই কি সত্যি সত্যি কিছু না খেয়ে অফিস যাবি নাকি? তাছাড়া তো কোনো উপায় দেখছি না, তুমি যেহেতু রান্না করে দিবে না, না খেয়ে আমাকে যেতে হবে। বাবা তুই না খেয়ে যাস না, একটু বস তুই, আমি তোর জন্য রান্না করে দিচ্ছি। এখন তার আর দরকার হবে না। আমি চললাম আম্মু। আর নীলা আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু কে শুনে কার কথা। আমি অফিস চলে গেলাম। আজ রিক্সায় অফিস যাব। বাইক তিশাদের বাসায় অফিস গিয়ে বসে আছি। পেটে প্রচন্ড ক্ষুধা, বাইরে থেকে যে কিছু খাবো তার জন্য সময় ছিল না। বস এসে আমাকে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে কিনা। আমি বললাম তেমন কিছু হয়নি, শুধু একটু ক্ষুধা লেগেছে। কেন, তুমি বাসা থেকে কিছু খেয়ে আসোনি? না, সেই সময়টুকু আমি পাইনি। আচ্ছা যাও, ক্যান্টিন থেকে কিছু খেয়ে এসো। খালি পেটে কাজ করলে কোনো কাজ ভালোভাবে শেষ করতে পারবে না। আমি বসকে বললাম আপনিও চলুন না আমার সাথে। না বাবা, এখন তো আমার কিছু কাজ আছে, দুপুরে আমরা একসাথে খাবো, কেমন? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি একাই ক্যান্টিনে খেতে চলে গেলাম। বাইরের জিনিস আমার আবার তেমন ভালো লাগে না, কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগার কারণে খেতে হচ্ছে। খাওয়ার পর কাজে মন দিলাম। এখন অনেক ভালো লাগছে। বজ্জাত নীলার জন্য এতক্ষণ কি কষ্টই না হয়েছে। সারাদিনের কাজ শেষ করে তিশাদের বাসায় গেলাম। তিশার আব্বু আম্মুর সাথে কিছু কথা বলবো, আর আমার বাইক আনতে যেতে হবে। তিশাদের বাসায় যে তিশার আব্বু আম্মুর সাথে কিছু কথা বললাম, তারা এখনো তাদের মেয়ের জন্য কান্না করছে। কান্না করারই কথা, একটা মাত্র মেয়ে ছিল। তবে আজ যখন তিশাদের বাসায় ছিলাম, বাসাটা কেন জানি না আমার কাছে প্রাণহীন মনে হচ্ছিল। এর আগে অনেকবার এই বাসায় এসেছি, তখন তিশা সারা বাসা মাথায় করে রাখতো, আর এখন একটা ভূতরে বাসা মনে হচ্ছে। আমি তাদের বললাম দেখুন, কান্না করে আর কি হবে, ভাগ্যে যাচ্ছিল তাই হয়েছে। এইভাবে কান্না না করে তিশার জন্য নামাজ পড়ে দোয়া করুন। আরো কিছু কথা বললাম, তারপর বাইক নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর আগে দেখি দরজা খুলে গেছে। নীলা এসে দরজা খুলে দিয়েছে। আমি নীলার সাথে কোনো রকম কোনো কথা না বলে আমার রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি টেবিলের উপর আমার আর নীলার বিয়ের ছবি। এতদিন এখানে আমার একার ছবি ছিল, বিয়ের পর কিছুদিন আমার আর নীলার ছবি ছিল, কিন্তু পরে নীলাই সেটা সরিয়ে আমার একার ছবি রেখে দিয়েছিল। ছবিটা দেখে কেন জানি না রাগ হচ্ছে। আমি আম্মুকে ডাক দিয়ে বললাম আম্মু, ও আম্মু তাড়াতাড়ি আমার রুমে আসো তো। আম্মু আমার রুমে এসে বলল, কি রে বাবা, কি হয়েছে? এমন ভাবে ডাকছিলি কেন? আম্মু আমার রুমে এসে ওই ছবিটা কে রেখেছে। আমি তো সেটা জানি না। তখন দরজার পাশ থেকে নীলা বলল, না মানে ছবিটা আমি রেখেছিলাম আর কি। ওই তোর সাহস হয় কি করে আমার ছবি সরিয়ে একটা মিথ্যা বিয়ের ছবি আমার টেবিলে রাখার? মিথ্যা কিসে? তোমার আর আমার তো সত্যিই বিয়ে হয়েছে, আর সেটার স্মৃতি হিসেবে এই ছবিটা। তোর স্মৃতির কিছু কই। এই বলে আমি ছবিটা হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারলাম। কাচের ফ্রেমের সাথে সাথে ভেঙে গেল। আম্মু আর নীলা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তুই কি করলি বাবা? আম্মু, যেটা করেছি অনেক ভালো করেছি। আচ্ছা বাবা, এখন রাগারাগি করার দরকার নেই, চল খেতে চল। আমি এই মেয়ের হাতে রান্না খেতে পারবো না। তোকে বৌমার হাতে রান্না খেতে হবে না, আমি তোর জন্য রান্না করে রেখেছি। তাহলে ঠিক আছে চলো। আম্মু আমাকে সাথে নিয়ে চললো। যাওয়ার সময় নীলাকে বলল, বৌমা তুমি ওসব, সে সকাল থেকে তো না খেয়ে আছো, এখন খেতে চলো। আম্মু বাসায় কি খাবার ছিল না নাকি? কেন, এই কথা কেন? তুমি তো এখন বললা ওই মেয়েটা নাকি সে সকাল থেকে কিছু খায়নি। বৌমা তো তোর জন্য না খেয়ে আছে, তুই না খেয়ে চলে গেলি। বৌমা বললো তুই যতক্ষণ না খাবি ততক্ষণ নাকি বৌমা কিচ্ছু খাবে না। আমি আর তোর আব্বু কত বোঝাইলাম, কিন্তু কিছুতেই মেয়েটা কিছু খেলো না। এক কথা, তুই বাসায় এসে আগে খাবি, তারপর নাকি সে খাবে। আমি জোর করে বললাম, আম্মু আমার জন্য কাউকে ঢং করে না খেয়ে বসে থাকতে হবে না, আমার যখন ইচ্ছা আমি খাবো। এর জন্য যে কেউ না খেয়ে বসে থাকবে এইভাবে সে কি প্রমাণ করতে চাই? হ্যাঁ, একদিন আমার খুব ভালো লাগতো যখন নীলা আমি না খেলে নিজেও খেত না, কিন্তু এমন এক সময় এসেছিল আমি সারাদিন খেয়েছিলাম নাকি সেটাও জিজ্ঞেস করতো না। আমি যদি নীলাকে কখনো খাওয়ার জন্য বলতাম, নীলা আমার উপর নানানভাবে রাগ দেখাতো। আমারও রাগ হচ্ছে নীলার এমন আজারে ঢং দেখে। আমার খুব রাগ হয়। শুধু আব্বু আম্মুর জন্য নীলাকে বেশি কিছু বলতে পারি না। নিজের রাগ নিজের মধ্যে পোষণ করি। খাবার টেবিলে সবার জন্য মাংস আর আমার জন্য ডিমের তরকারি।
আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু আমার জন্য একটু মাংস রান্না করতে পারলে না? মাংস রান্না করলে তো তুই ভাবতি বৌমার রান্না, আমি আমার নামে চালিয়ে দিয়েছি, তাই তোর জন্য আলাদা তরকারি। তাই বলে ডিমের? বাহ, কত স্বাদ! তরকারি যা হয়েছে না। আব্বু তুমি খাচ্ছ না কেন? এত কথার কি আছে? যা হয়েছে না বৌমা, তুমি এখন থেকে প্রতিদিন রান্না করবে। মন চাচ্ছে সব আমি একাই খেয়ে নেই। আব্বুর এইরকম কথা শুনে আমি প্লেট নিয়ে আমার রুমে চলে গেলাম। এমনিতেও হিংসা হচ্ছিল, সবাই খাচ্ছে মাংস দিয়ে আর আমি ডিম। তার উপর আব্বুর বলা কথাগুলো কোনোরকম সেদিন খেয়ে উঠলাম। ঘুমাতে যাব, তখন নীলা আমার রুমে এলো। কি ব্যাপার, কিছু বলবেন? বলবো, কিন্তু তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি করে বলার অধিকার হারিয়ে ফেলেছি তো তাই। এই তুমি আমাকে আর কত কষ্ট দিতে চাও, বলবে একটু? আমি আপনাকে কখন কষ্ট দিলাম? হ্যাঁ, আগে দিয়েছি। সারাদিন আপনার খোঁজ খবর দিয়েছি, নানাভাবে আপনাকে বিরক্ত করেছি, কিন্তু এখন তো আপনাকে আমি কোনোভাবে বিরক্ত করছি না। তাহলে আপনার এত কষ্ট কিসের? তুমি সেটা বোঝো না? না, আমি বুঝি না। আর আজকে জানতো আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। কাল আবার অফিস নাকি মিটিং কি আছে, একটু আগে যেতে হবে, অনেক কাজ আছে। ভাবছি আজকে কিছু কাজ করে রাখবো, তাই দয়া করে এখন আমাকে একটু ফ্রি করে দিন প্লিজ। আচ্ছা, আমি কি ক্ষমার অযোগ্য? মানে আপনার কথা কিছু বুঝলাম না। আচ্ছা, তুমি আমার সাথে এমন আর করো না। আমি আর নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই আপনি এখন আমার রুম থেকে জানতো, আমি কাজ করব। না, আমি যাব না, আমি তোমার সাথেই থাকবো। ভালোভাবে যেতে বলছে কিন্তু। না গেলে কি করবা? আমি তখন নীলার হাত ধরে নিয়ে টেনে রুমের বাইরে বের করে দিলাম। কাজ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন অফিসে যাব, দেখি নীলা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। এই আমি তোমার সাথে যাব। কেন আমার সাথে যেতে হবে কেন? পিচ্ছি বাচ্চা নাকি? তুমি আমাকে তোমার সাথে নিবে না? আমি নিতে পারবো না নীলা। তারপর রেগে গিয়ে বই খাতা সব ছুঁড়ে ফেলে দিচ্ছে আর বলছে, আমি আর কোনোদিন কলেজেই যাব না। সেটা আপনার ব্যাপার, আমি চলি। নীলা আমার কথা শুনে রেগে গেল। রাগের কারণে বই খাতা সব ছুঁড়ে ফেলে দিতে লাগলো। আমি নীলাকে থামানোর কোনো চেষ্টা করলাম না। আমি অফিসে চলে গেলাম। এইভাবেই কাটতে লাগলো দিনগুলো। অনেক দিন কেটে গেল, কিন্তু আমি আমার জায়গা থেকে একদম স্থির আছি। নীলা বারবার আমার কাছে আসতে চাই, কিন্তু আমি আসতে দেই না। নানানভাবে অপমান করে সব সহ্য করে নেয় মেয়েটা। কখন আমাকে এগিয়ে কিছু বলেনি। আগে যে মেয়েটা নিজের চুলগুলো গুছিয়ে রাখতে পারতো না, পাগলির মতো দেখা যেত অনেক সময়, এই কয়েক মাসের ব্যবধানে মেয়েটা কি সুন্দর সংসার গুছিয়ে নিয়েছে। সব কাজ এখন নীলাই করে। আম্মুকে তেমন কোনো কাজ করতে দেয় না। আম্মু শুধু আমার জন্য রান্না করে, কারণ নীলার কোনো কিছু আমার সহ্য হয় না। কিন্তু আগের থেকে এখন নীলার উপর আমার রাগ অনেক কম হয়। পুরনো প্রেম জেগে ওঠে মাঝে মধ্যে। আমি তবুও নীলাকে আমার কাছে কখনো টেনে নেই না। কি দরকার যদি আবার সে আগের মতোই করে। অফিস থেকে এসে একদিন শুয়েছিলাম, নীলা তখন আমার রুমে আসলো। এসে কেমন জানি করতে লাগলো। দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। কি এবার কিছু বলবে নাকি? না মানে কালকে আমার সাথে একটু শপিং এ যাবে? দেখো, আমি সারা সপ্তাহ কাজের পর একদিন ছুটি পাই, আমি যেতে পারবো না। টাকা দরকার তো সেটা বলে দিলেই হয়, আমাকে শুধু শুধু টানছো কেন? না, ব্যাপারটা সেরকম নয়, তুমি সাথে গেলে ভালো হতো। যেতে পারবো না। কত টাকা দরকার আমাকে সকালে বলে দিও, আমি দিয়ে দিব। এখন যাও, আমি ঘুমাবো। নীলা আর কিছু বলার সাহস পেল না, জানেও কিছু বললে আমি রেগে যাব। আর রেগে গেলে কখন কি করে বসবো সেটা আমি নিজে জানি না। নীলা চলে যাওয়ার পরে আমার ঘুম আসতেছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে গেলাম, অন্ধকার, কিন্তু ছাদে কারো একজনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমি চারদিকে ভালো করে তাকিয়ে দেখি কে কোথায় কাঁদছে। দেখি ছাদের একদম কিনারে দাঁড়িয়ে একটা মেয়ে কাঁদছে। ভালো করে দেখার জন্য একটু কাছে গেলাম। হ্যাঁ, এটা তো নীলা কাঁদছে, কিন্তু এখানে এইভাবে দাঁড়িয়ে কাঁদছে কেন? কি ব্যাপার, এখানে এইভাবে কাঁদছে কেন? নীলা পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। কই, আমি কখন কাঁদলাম? মাত্রই তো শুনতে পেলাম। না, আমি কাঁদি নাই। তা তুমি না ঘুমাবে? ঘুম আসছিল না তো, তাই ছাদে এলাম। ও, চলো না দুজন একসাথে বসে চাঁদ দেখি। এখন আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। নীলার সাথে বসে চাঁদ দেখায় চেয়ে বিটিভিতে সংবাদ দেখা অনেক ভালো। তবু দেশের কোথায় বাতাবি লেবু ভালো চাষ হচ্ছে সেটা জানা যাবে। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আজান শুনে ঘুম ভাঙলো, নামাজ পড়তে চলে গেলাম। একটু হাঁটাহাঁটি করলাম, তারপর বাইরে থেকে খেয়ে আসলাম, কারণ আজকে বাসায় মাংস রান্না হবে। আর আমার জন্য হবে ডিমের তরকারি। ভালো লাগে না, যেদিন বাসায় মাংস রান্না করে সেদিনই আমাকে ডিমের তরকারি খেতে হয়। রান্না পারি না বলে নির্যাতন করে। বাসায় এসে টিভি দেখছিলাম, আম্মু আমাকে খেতে ডাকছিল। আমি বলেছিলাম পরে খেয়ে দিব। কিছুক্ষণ পর নীলা আমার কাছে এসে বলল, এই গতকাল রাতের ব্যাপারটা মনে আছে? কোন ব্যাপারের কথা বলছো? আজ তো আমাদের শপিং এ যাবার কথা। আমাদের নয়, তোমার যাওয়ার দরকার, তুমি যাও। কেমন? আমাকে একদম টানবে না।
তোমার সাথে বাইরে যেতে আমার ইচ্ছা করে না। এই নাও, এখানে 8,000 টাকা আছে, যা কেনার কিনে নিয়ে এসো, কেমন? নীলা টাকাগুলো নিল না, রাগ দেখিয়ে রুমে চলে গেল। আমি টিভি দেখা বন্ধ করে আমার রুমে চলে গেলাম ঘুমাবো। তখন আবার নীলা এসে, এই ঘুমিয়ে পড়েছো? না, কি বলবে বলো? টাকাগুলো দাও। আলমারিতে রাখা আছে, নিয়ে যাও। নীলা টাকাগুলো নিয়ে চলে গেল। আমি না ঘুমিয়ে গোসল করে জুমার নামাজ পড়তে চলে গেলাম। নীলা যখন টাকা নিয়েছিল তখন বাজে 12টা, আর এখন বাজে সন্ধ্যা 7:21। মেয়েটা এখনো কেন বাসায় আসছে না, খুব চিন্তা হচ্ছে আর রাগও হচ্ছে অনেক। এমন সময় কে যেন বাসার কলিং বেল বাজালো। আম্মুকে দরজা খুলে দিল। নীলা বাসায় ফিরেছে, তাহলে দেখেও শান্তি লাগছিল। কি রে মা, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু আর বলো না, শপিং করতে যাব, কিন্তু রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো, সে তার বাসায় নিয়ে গেল, তাই একটু দেরি হয়ে গেল। আম্মু জিজ্ঞাসা করো ছেলে বন্ধু নাকি মেয়ে? তানহাতের বাসায় গিয়েছিলাম। তা বৌমা, তোমার হাতে এত ব্যাগ কিসের? আগে বাসার ভেতরে চলো, তারপর বলছি। আব্বু আর আমি আগে থেকে বসে টিভি দেখছিলাম, আম্মু এসেও যোগ দিল। তা সোহেলের জন্য কিছু আনিস নেন? ও দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে নীলা একটা ব্যাগ আব্বুর থেকে এগিয়ে দিয়ে বলল, আব্বু এটা তোমার, আর আম্মু এটা তোমার। কি দরকার ছিল এত টাকা খরচ করার? আপু কাল কত তারিখ? 13 তারিখ। তোমাদের হয়তো মনে নেই, কিন্তু আমার খুব ভালোভাবে মনে আছে। আগামীকাল আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, তাই ভাবলাম সবাই মিলে আগামীকালকে ছোট্ট একটা অনুষ্ঠান করব। আমি নীলার কথা শুনে একটু অবাক হলাম, আমার তো মনেই ছিল না। আগে বলবি তো, তাহলে আমি অনুষ্ঠান করতাম। না আব্বু, এই বছর পারিবারিক ভাবেই হোক, আগামী বছর না হয় বড় করে করা যাবে। তা সোহেলের জন্য কিছু আনিসনি? হ্যাঁ এনেছি তো, এই নাও তোমার জন্য এটা। এই বলে নীলা আমার দিকে প্যাকেট এগিয়ে দিল। আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আমি প্রথম বেতনের টাকা দিয়ে নীলাকে শাড়ি কিনে দিতে গিয়েছিলাম, কিন্তু নীলা আমাকে ফিরিয়ে দিয়েছিল। আমি প্যাকেট হাতে নিয়ে নীলার মুখে ছুঁড়ে মারলাম। কি হলো, প্যাকেট ফেলে দিলি কেন? আম্মু, আমি সবার দেওয়া জিনিস নিব, কিন্তু এর কোনো কিছু নিতে পারবো না। নীলা অবাক চোখে তাকিয়ে আছে। প্লিজ এমন করো না, আমি অনেক খুশি তোমার জন্য পাঞ্জাবিটা এনেছি। এনেছো ভালো কথা, বাইরের কাউকে দিয়ে দিও। নীলা তখন চোখ মুছতে মুছতে প্যাকেটটা উঠিয়ে নিল। আমিও আর সেখানে বসে না থেকে রুমে এসে শুয়ে পড়লাম। আমি সেখানে থাকলে আমাকে অনেক কথা শুনতে হবে। পরদিন সকালে অফিস যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখন আম্মু বলল, কি রে, আজকে তুই অফিস যাচ্ছিস কেন? তো আমি কি করব, আর অফিসে অনেক কাজ আছে, আমাকে যেতেই হবে। আব্বু আম্মু নীলা আমাকে অনেকবার না করেছিল, কিন্তু কে শুনে কার কথা। আমি অফিস চলে যাই। নীলা অনেকবার ফোন দিচ্ছে, SMS করছে, কিন্তু আমি কোনো কিছুর উত্তর দিচ্ছি না। রাতে বাসায় ফিরলাম, বেল চাপার আগে দরজা খুলে গেল। মনে হয় আগে থেকে অপেক্ষা করছিল। আমি দেখি বাসাটা বেলুন দিয়ে সাজানো, আর টেবিলে সুন্দর একটা কেক রাখা আছে। যা এখন ফ্রেশ হয়ে বৌমার দেওয়া পাঞ্জাবি পরে নিচে আয়। আসছি আম্মু, না হলে আমাকে উপরে আসতে দিত না। আমি আমার রুমে গিয়ে দরজা আটকে জামা চেঞ্জ করে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, কিন্তু মাঝরাতে বুকের উপর ভারী কিছু ভর করে আছে, সেটা বুঝতে পারছি। কে যেন ফিসফিস করে কিছু বলছে, আমি চুপ করে শুতে লাগলাম। বলছে, আমি কি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম, যার জন্য এইভাবে আমাকে দূরে সরিয়ে রাখছো? আমি কি ক্ষমার অযোগ্য? তোমার সাথে আমি এমন কেন করছি সেটা তুমি বুঝবে না, কিন্তু তোমার সাথে এত খারাপ ব্যবহার করে আমিও সুখী ছিলাম না। আমি অনেক কষ্ট পেয়েছি। কেন করেছি জানো? আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে অনেক প্রশংসা করত। তাদের বয়ফ্রেন্ড এটা করে সেটা করে, কিন্তু আমি তোমাকে নিয়ে কিছু বলতে পারিনি, তাই অনেক হিংসে হতো, রাগ হতো, আর সেই রাগ আমি তোমার উপর দেখাতাম। আমি জানি না তুমি কত কষ্ট পেয়েছো, কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার রাগের জন্য এত কিছু, কিন্তু জানো আমার এখন অনেক কষ্ট হয়। তোমার ভালোবাসা হারিয়েছি আমার মিথ্যে জেদের কারণে। আমি চাই না এত কিছু, শুধু চাই তুমি আমাকে আগের মতো ভালোবাসো। আমি তোমার ভালোবাসা হারিয়ে বুঝতে পেরেছি তোমার ভালোবাসা আমার জন্য কত দরকার। এসব বলে আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি এতক্ষণ সব কথা শুনছিলাম, কিন্তু এটা ভেবে পাচ্ছিলাম না নীলা আমার রুমে আসলো কিভাবে। নীলা কান্না করেই যাচ্ছে। আমিও ভাবলাম, হ্যাঁ মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এবার থামা দরকার। আমিও তো নীলাকে ভালোবাসি, তাহলে শুধু শুধু দূরত্ব বাড়িয়ে লাভ কি? আর এমনিতেও পাগলিটাকে মনে একটু কষ্ট দিয়ে ফেলেছি, আর পাগলিটা আমাকে ভালোবাসে বলে সবকিছু সহ্য করে নিচ্ছে। আমি তখন শক্ত করে নীলাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমারও না তখন অনেক কষ্ট হয়েছে। নীলা আমার সারা পেয়ে কিছুটা চমকে গেল আর বলল, তুমি জেগে আছো? হ্যাঁ আছি। জানো, যখন তুমি আমার সাথে ওইরকম ব্যবহারগুলো করতে আমার খুব কষ্ট হতো, খুব নিজেকে অপরাধী মনে হতো। সরি বাবু, আমি না জেনে ভুল করে ফেলেছি। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো। সরিতে কাজ হবে না, যে ভুল করেছো তার মাসুল দিতে হবে। বলো কি মাসুল দিব? আমি সব রকম মাসুল দিতে প্রস্তুত আছি। আমাকে ছোট একটা মেয়ে দিতে হবে। একটা কেন, 2টা দিব। না, আমার একটা হলেই চলবে। এই চলো না আজকে বিবাহ বার্ষিকী পালন করি। হ্যাঁ চলো, কিন্তু তার আগে এটা বলো, তুমি আমার রুমে কিভাবে আসলে? তুমি যখন আম্মুর সাথে কথা বলছিলে তখন আমি তোমার রুমে চলে আসি আর লুকিয়ে থাকি, আর তুমি আমাকে দেখো নাই। খুব বুদ্ধি হয়েছে তাই না? হ্যাঁ হয়েছে, চলো আব্বু আম্মুকে ডেকে তুলে কেক কাটবো। এইভাবে কেক কাটবো নাকি? আমার পাঞ্জাবি কই দাও, আমি সেটা পরবো। আর তুমি নিজের জন্য কিছু আনোনি?
এনেছি তো নীল রঙের শাড়ি আর তোমার জন্য নীল রঙের পাঞ্জাবি। তাহলে তো জমবে একেবারে মাখন। চলো তাড়াতাড়ি রেডি হয়ে কেক কাটবো, তারপর বাকি কাজ করব। বাকি কাজ মানে? আমার তো মেয়ে চাই, সেটার ব্যবস্থা করতে হবে না? নীলা কিছুটা লজ্জা পেয়ে বলল, যা দুষ্ট। আজকে আমার দুষ্টামিগুলো তোমায় দেখাবো। তারপর আমি আর নীলা রেডি হয়ে আব্বু আম্মুকে ডাক দিয়ে কেক কাটলাম। আব্বু আম্মু আর নীলাকে খাইয়ে দিলাম। আব্বু আম্মু অনেক খুশি আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে সেটা দেখে। তারপর আমি আর নীলার রুমে চলে আসলাম। নীলা আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলো। তারপর আর ক্রমণ আমার শরম করে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।